প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদ উন-নবী। আমাদের আজকের আলোচনার বিষয় সীমান্তে কেন পুশ ইন। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সম্মানিত অতিথি জনাব আবু রুস্ট, সাবেক সেনা কর্মকর্তা, সম্পাদক বাংলাদেশ জার্নাল, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যেই, ফয়সাল মাহমুদ, তিনি সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, দিল্লি। আমরা এই আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক কিছু জানবার আছে। হঠাৎ করে সীমান্তে পুশিনের চেষ্টা চলছে, সে প্রত্যেকটি পয়েন্টে বিজিবি সেটি প্রতিহত করার চেষ্টা করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তবে তার আগে আমরা একটু মাঠের পরিস্থিতি জেনে নিতে চাই। সবশেষ আমাদের সঙ্গে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ, এবং আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরেক সহকর্মী যুক্ত হবেন। প্রথমে যেতে চাই হারুনুর রশিদ আপনার কাছে। হারুনুর রশিদ, আজকে জানা মতে 17 জন পুশিনের চেষ্টা করা হয়েছে নওগাঁর সীমান্ত দিয়ে। আপনি বলবেন সবশেষ অবস্থাটা কি? স্থানীয় মানুষ এবং বিজিবি তাদের প্রতিক্রিয়া, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপনি কি ধরনের দেখেছেন? সবশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, যে আজকে 7:30টায় তারা আসলে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। সেই থেকেই জিরো লাইনে যেহেতু তারা ছিল, অর্থাৎ বিজিবি যেহেতু বাধা দিয়েছিল, তাদের নাগরিকত্ব যেহেতু দেখাতে পারেনি কিংবা জাতীয় পরিচয় যেহেতু তারা দিতে পারেনি, সে ধরনের কোনো কাগজপত্র বা প্রমাণপত্র তাদের কাছে ছিল না, যার কারণে বিজিবি যেহেতু তাদের বাধা দিয়েছে, এখন পর্যন্ত তারা সেই জায়গাতেই আছে, জিরো লাইনেই। আশপাশের যারা মানুষজন তারা যেটি বলছেন যে মাঝে মধ্যে আসলে এই চেষ্টাটা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে প্রায় 1 মাস আগে যেই নির্বাচনটা হয়ে গেল ভারতের পশ্চিমবঙ্গে, এবং সেটির যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেটির পর থেকে তারা এই ধরনের একটি টেন্ডেন্সি দেখেছেন বিএসএফ এর কাছ থেকে। মানুষজন আসলে সহযোগিতা করছেন। বিজিবি যারা বলছেন যে তারা আসলে যে ধরনের সাড়া পাচ্ছে, বিশেষ করে মানুষজনের কাছ থেকে, যে কোন দিক দিয়ে তারা আসলে পার হচ্ছে কিংবা বাংলাদেশে পুশিন হচ্ছে, সেই তথ্যগুলো স্থানীয় লোকজন কিন্তু ক্রমান্বয়ে আসলে বিজিবিকে দিচ্ছে। এবং বিজিবির পক্ষ থেকে একটা শক্তপোক্ত অবস্থান আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই। তারা আসলে বলেছেন যে এই জায়গায় আসলে কোনো রকমের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তারা আসলে বাংলাদেশি কিনা সেই প্রমাণপত্র যেহেতু দেখাতে পারছে না, সেই জায়গা থেকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি বাংলাদেশে কাউকে ঢুকতে হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক যে আইন আছে কিংবা নানান রকম যে ফর্মালিটিস গুলো আছে, সেগুলো মেনটেন করে আসলে মূলত ঢোকানো হবে, এর বাহিরে আসলে কোনো ধরনের সুযোগ নেই, সে ধরনের কথাই কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত তারা আসলে জিরো লাইনে আছে। আপনি নিশ্চয়ই জানেন যে চাঁপাইনবাবগঞ্জ কিংবা জয়পুরহাট এই এলাকাগুলোতেও যারা পুশিনের যে চেষ্টাগুলো হয়েছিল, সেগুলো কিন্তু জিরো লাইনে অবস্থান করছে। অর্থাৎ বিজিবির পক্ষ থেকে এক ছিল যে ছাড় না দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু বারবার করে তারা জানান দিচ্ছে। মোটামুটি এরকমটা ছিল। আগামী কালকে যে সকাল হবার পরে আসলে বোঝা যাবে যে নতুন কোনো ঘটনা ঘটে কিনা, কিংবা যারা সীমান্তের জিরো লাইনে আছেন তাদের কপালে আসলে কি ঘটছে সেই বিষয়গুলো। ধন্যবাদ হারুন। আমরা এবার একটু চাঁপাইনবাবগঞ্জের খবর জানতে চাই। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আজকে কি ধরনের চিত্র ছিল? আমরা জানি যে প্রত্যেকটা পয়েন্টে চেষ্টা করছে বিএসএফ অবৈধ বাংলাদেশি পরিচয় মানুষকে ঢুকিয়ে দেবার জন্য, কিন্তু সেখানে প্রতিহত করছে। কিভাবে প্রতিহত করা হচ্ছে, এবং যাদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে, আসতে এদিক থেকে যেহেতু বাধা দেওয়া হচ্ছে, তাদের আসলে শেষ ঠিকানা কি হচ্ছে? তারা কোথায় অবস্থান করছে? আসলে সীমান্তে থামছে না উত্তেজনা এবং পুশিনের চেষ্টা। আমরা দেখেছি যে কখনো কাঁটাতারের বেড়া নির্মাণকে ঘিরে উত্তেজনা হচ্ছে, তো আবার কখনো পুশব্যাক। ফলে প্রতিবেশী দেশ ভারতে এমন আগ্রাসী মনোভাবে উত্তেজনা কমছে না সীমান্তে। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা এখন সীমান্তবাসীর উদ্বেগ বাড়াচ্ছে। তো দীর্ঘদিন ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন সময় অবৈধভাবে জীবিকা নির্বাহের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে বসবাস বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে এখন বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এবং আমরা গত বছরও লক্ষ্য করেছি যে চাপানের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় 6 থেকে 7টি পুশিনের ঘটনা ঘটে, যেখানে প্রায় শতাধিক নারী, পুরুষ এবং শিশুকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এছাড়া গত বছর 2 দফা চোকা এবং কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করেও ব্যাপক উত্তেজনা দেখা দেয়, যা বিজিবি এবং স্থানীয়রা প্রতিহত করে, যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। তো সবশেষ গতকাল বাঙাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ 28 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত
সীমান্ত নোম্যান্স ল্যান্ডে অবস্থান করা ওই 28 জন নারী পুরুষ এবং শিশুকে শূন্যরেখা থেকে প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো বিজিবি জানিয়েছে যে ঘটনার পর বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার পর্যায়ে দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলেও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক বার্তা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানায়নি বিএসএফ। ফলে বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি। তো আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা যেটি লক্ষ্য করেছি যে যাদেরকে পুশিং করা হচ্ছে সীমান্তে, তাদের শূন্যরেখায় বলা যায় যে খোলা জায়গায় তাদেরকে রাখা হচ্ছে এবং তারা মধ্যখানে বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ভারতীয় সীমান্তের নোম্যান্স ল্যান্ডের মধ্যবর্তী অবস্থায় তারা অবস্থান করছে। এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক থাকলেও সীমান্তে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জনবল বৃদ্ধি, টহল কার্যক্রম জোরদার এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। আর এই ধরনের ঘটনায় আমরা যেটি লক্ষ্য করেছি যে সব থেকে উদ্বেগের যে বিষয়টি হলো যে পরিচয় এবং নাগরিকত্ব যাচাইয়ের অপেক্ষায় পুশিন হওয়া মানুষগুলোকে দিনের পর দিন সীমান্তের জিরো লাইনে রোদ বৃষ্টি বা এক ধরনের অনিশ্চয়তা, খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফলে নারী পুরুষ এবং শিশুদের এক ধরনের কঠিন সময় পার করতে হচ্ছে, যেটি অমানবিক, মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। এবং প্রতিবেশী দেশ ভারত তার আন্তর্জাতিক আইনের প্রতি এক ধরনের অসম্মান প্রদর্শন করে এ ধরনের পুশিং সংক্রান্ত তৎপরতা অব্যাহত রেখেছে। তো বিজিবি দেশের সীমান্ত এবং সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান থাকলেও দীর্ঘমেয়াদী এই সমস্যার কার্যকর সমাধান এখন প্রয়োজন বলে মনে করছেন সকলে। তাই সময় থাকতেই বিষয়টি রাষ্ট্রীয়ভাবে গুরুত্বের সাথে মোকাবেলা করা জরুরি। অন্যথায় এটি আগামীতে সীমান্ত ব্যবস্থাপনা, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সীমান্তবাসী এবং সংশ্লিষ্টরা। ধন্যবাদ আপনাকে সবশেষ পরিস্থিতি জানাবার জন্য। জনাব আবু রুস্ট, আপনি শুনছিলেন আমাদের রিপোর্টারদের কাছ থেকে মাঠের খবর। আপনাকে যদি জানাই যে গত কয়েকদিনে ঝিনাইদহ, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা সহ 11টি জেলার 25টির বেশি পয়েন্ট দিয়ে এই তৎপরতা দেখা গেছে, যার মধ্যে 24 ঘন্টাতেই শুধু 10টি পয়েন্টে চেষ্টা করা হয়েছে পুশিনের। সর্বমোট পুশিনের শিকার ব্যক্তি প্রায় 288 থেকে 300 জনের মতো। আপনি কি মনে করছেন, কেন এই পুশিনের চেষ্টা? যখন একটা নতুন সরকার গঠন হলো বাংলাদেশে, বলা হচ্ছিল যে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে চায় ভারত। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের যে সরকারটা বর্তমানে এসছে দীর্ঘদিন পর একটা নির্বাচনের মাধ্যমে, সেই সরকারটি একটি উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এবং বাংলাদেশে একটা স্থিতিশীলতা থাকুক, গণতান্ত্রিক রাজনীতি পরিস্ফুটিত হোক, সেটা তারা চায়। এবং তারা সবসময় বলে এসছে যে ভারতের সাথে, প্রতিবেশীর সাথে তারা সুসম্পর্ক চায়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার সাথে মিলছে না আর কি ব্যাপারটা। এবং আপনি যেটা বলছেন যে কেন এ ধরনের ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা তো আপনার এই যে এখনই ঘটছে তা নয়। আপনার যখন এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল, 1992 সালের 9 সেপ্টেম্বর এই ঘটনাটা শুরু হয়। 1992 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, এবং সেই বছর মে মাসে আপনার দিল্লিতে বেগম খালেদা জিয়ার সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে কিন্তু সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে, সংকট সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়। কিন্তু তারপরেও এই কয়েক মাস পরেই এই সেপ্টেম্বর মাসে ঘটনাটা শুরু হয়। এবং তখন যেটা হয়েছিল যে দিল্লির উপকণ্ঠ থেকে, আপনার মানে শহরের পাশ থেকে, একটা বস্তি থেকে 132 জন লোককে ভারতীয় বাহিনী তারা আপনার ধরে নিয়ে আসে। তারা ছিল হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন নামে একটা কর্তৃপক্ষ, এবং এর সাথে বিএসএফ ছিল, পুলিশ ছিল। তারা তাদেরকে ধরে ট্রেনে করে কলকাতায় নিয়ে আসে। কলকাতায় নিয়ে এসে তারপরে বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে পুশিনের চেষ্টা করে এবং পুশিন করে। এখন বর্তমানে তাহলে কেন এটা শুরু করলো? যেখানে একটা সুসম্পর্কের আমরা আশা করছি যে মানে একটা ঝড়ঝঞ্ঝার পরে এটা হবে। এটার কারণটা হচ্ছে যে ভারত বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন যে দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে, মানে এক বছর না, আপনার বহুদিন ধরে তারা বাংলাদেশে শুধুমাত্র একপক্ষীয় একটি সরকার, তাদের পছন্দনীয় একটি সরকার এবং তারা যা চাইবে সেরকম একটি সরকার ব্যবস্থা সবসময় চেয়ে এসছে। তারা বাংলাদেশে যে এতগুলো নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি বা অন্যান্য দল অংশ নেয়নি, যে নির্বাচনগুলো আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ, সেই নির্বাচনগুলোকে একচেটিয়াভাবে ভারত সবসময় সমর্থন করেছে। এবং তার বিনিময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলেছে, এপাশ থেকে ওপাশে পণ্য পরিবহন করেছে বিভিন্ন রুট দিয়ে,
চট্টগ্রাম মংলা বন্দর প্রোটোকল স্বাক্ষর হয়েছে, তারপরে আপনার চট্টগ্রাম বন্দর দিয়েও তারা ব্যবহার করেছে, এ ধরনের অনেক কিছুই তারা করেছে, আমাদের যাত্রী পরিবহনও হয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু খুব একটা লাভবান হয়নি, তাদের পণ্য পরিবহনে লাভবান হয়েছে। এখন তারা সবসময় হয়তো এই সরকারের কাছ থেকেও তারা চাচ্ছিল যে এ ধরনের সহজভাবে তারা হয়তো অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে বর্তমান সরকার আসার পরে তাদেরকে তো বিশ্ব বাস্তবতা, আঞ্চলিক বাস্তবতা, নিরাপত্তা, নিজস্ব নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলোকেও খেয়াল রাখতে হচ্ছে। অনেক কিছুই ঘটছে এখন পৃথিবীতে এবং এই অঞ্চলে বাংলাদেশকে সেগুলোকে দিকেও নজর রাখতে হয়। তো বাংলাদেশ তো তার স্বার্থের জন্য ধরেন এই প্রথম অনেক দিন পরে আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে তার কূটনীতিকে আবার সাজাবার চেষ্টা করছে বাংলাদেশ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনার জ্বালানি নিরাপত্তা একটা চুক্তি হয়েছে, তাদের সাথে একটা বাণিজ্য চুক্তি হয়েছে। আমরা চীনের থেকে আবার কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম আনার চেষ্টা করছি বা সে ধরনের চুক্তি করার চেষ্টা করছি। তারপরে মুসলিম কিছু দেশের সাথেও আমরা এগিয়ে যাচ্ছি বিভিন্ন সামরিক সহযোগিতামূলক এবং অন্যান্য বিষয়ে সহযোগিতামূলক চুক্তি নিয়ে বা আলোচনা নিয়ে। এই জিনিসগুলো ভারত আসলে কখনো ভালো দৃষ্টিতে দেখে না। তারা এই জিনিসগুলোকে মনে করে যে তাদের হয়তো নিরাপত্তা সংকট সৃষ্টি করবে। এটা হচ্ছে একটা বড় বিষয়। কিন্তু তার থেকে বড়টা আরো একটা বিষয় হচ্ছে, যেখানে আপনার রিপোর্টার যেটা বলছিলেন যে এই যে 1 মাস আগে যে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটার পরে রেটরিক কিন্তু অনেক বেড়ে গেছিল। তারা যেভাবে কথা বলছিল বাংলাদেশের বিরুদ্ধে, এই জিনিসগুলো ছিল আনপ্রেসিডেন্টেড। এবং এটা কিন্তু 24 সালের আন্দোলনের পরে, 5ই আগস্টের পরে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একচিটি এ ধরনের কথাবার্তা বলা হচ্ছিল যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে। এগুলো আমি অস্বীকার করব না যে বাংলাদেশের কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী ভারতের ব্যাপারে অযাচিতভাবে অনেক আজে বাজে কথাবার্তা বলেছে, উস্কানিমূলক কথাবার্তা বলেছে। যেমন আপনার উত্তর পূর্ব ভারত তারা দখল করে নিবে, আপনার শিলিগুড়ি করিডোর কেটে দিবে, আপনার কলকাতা দখল করবে 3 দিনের মধ্যে, এ ধরনের হাস্যকর কথাবার্তা বলেছে। কিন্তু এগুলো তো কোনো মেইন স্ট্রিম কোনো রাজনৈতিক দল বলেনি, বিএনপি বলেনি, এগুলি যেমনকি জামাত ইসলামীও বলেনি। তাই এখন বিএনপি তো বাংলাদেশের একটি রাজনৈতিক দল, এ চাইবেই তার পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে। এত বড় একটা আন্দোলন হয়েছে, তো ভারত মনে হয় সেই জিনিসটাকে ধর্তব্যে ধরছে না, নিচ্ছে না। আর এই জিনিসটা করছে যে এই যে আমরা বিভিন্ন দেশের সাথে যাচ্ছি, এই জিনিসগুলোকে কাউন্টার করার জন্য প্রেসার ট্যাকটিক্স হিসেবে চাপ প্রয়োগের এই যে করার এটা চেষ্টা তারা করছে যে এটা একটা চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে আমরা চাপ প্রয়োগ করব যাতে বাংলাদেশ বাধ্য হয়। তার কারণ আমরা তো তাদের প্রতিবেশী, আমাদের তো কোনো উপায় নেই, তাদের তো প্রতিবেশী তো চেঞ্জ করতে পারবো না। এই জিনিসটা চলছে। আপনার কাছে আসবো আমরা, এই বিষয়ে আরো অনেক বিস্তারিত জানবার আছে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন আরেকজন সম্মানিত অতিথি, জনাব ফয়সাল মাহমুদ, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন দিল্লি এবং একজন সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো, আপনার অভিজ্ঞতা শুনতে চাইবো। আপনি যেহেতু দিল্লিতে একটা সময় দায়িত্ব পালন করেছেন, এই প্রেক্ষাপটে আসলে দিল্লির মনোভাবটা আসলে কি বোঝার চেষ্টা করছি আমরা। তার আগে আমরা একটু জেনে নিতে চাই ওপারের খবর। পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনি আমাদের স্টুডিওতে গেস্ট কথা বলছিলেন, আপনি শুনছিলেন কিনা আমি জানি না। আপনার কাছে আমি যেটা জানতে চাই, এই যে পুশিন হচ্ছে, এটি কি পশ্চিমবঙ্গে যে ক্ষমতার পালাবদল হলো, সেটি কি পশ্চিমবঙ্গ যে প্রশাসন কিংবা মুখ্যমন্ত্রী তার মনোভাব, নাকি এটি কেন্দ্রীয় সরকারের মনোভাব, বাংলাদেশে অবৈধ বাংলাদেশি বলে বাংলা নাগরিকদেরকে এদিকে ঠেলে দেওয়া? এটি আপনি আসলে কি দেখছেন? এবং এই তৎপরতার সাথে কি স্থানীয় জনসাধারণের মনোভাবটা কি, তারা কি এটি সম্মতি জানাচ্ছে? দেখুন, প্রথম বলি, একদম যেরকমভাবে আমরা বিগত প্রায় 1 বছর ধরে দেখছিলাম দিল্লি, ইউপি, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় বাংলাদেশি খেদাও একটা অভিযান চলছিল। সেই অভিযান কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়নি। মূলত যারা যাচ্ছে তারা নাগরিকত্ব, তাদের যে নথি, সেই নথি হারিয়ে ফেলেছে তারা এসআইআর এর ফলে। এবং বিধানসভা নির্বাচনে বিজেপি এসেছে, তারপরে এলাকায় এলাকায় একটা ভয় তৈরি হয়েছে যে অবৈধভাবে যারা রয়েছে বা যাদের কাছে নথি নেই, তাদের উঠিয়ে দেওয়ার একটা যে কাজ, সেটা কিন্তু হয়েছে। মূলত হাকিমপুর সীমান্তে যারা এসেছে এই কদিন ধরে, যাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু তাদের নথি নেই। ফলে নথি না থাকায় তারা অনেকেই বলছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, কেউ 2 বছর আগে এসেছে বলছেন, কেউ বলছেন আমরা 20 বছর আগে এসেছি। এবং অনেকের জন্ম এপারে, কিন্তু মা বাবার হয়তো অনেক আগে এসেছে, তারা নথি মেনটেন করতে পারেনি, বা তাদের এসআইআর এ 2002 এর সেই সময় তাদের ভোট, যেটাকে বেস পয়েন্ট করে এসআইআর হয়েছে 2002 এর ভোটার লিস্ট, সেই সময় তাদের নাম নেই, ফলে নাম বাদ গিয়েছে।
ফলে তারা এই সময় তারা বলছে আমরা বাংলাদেশে চলে যেতে হচ্ছে, কারণ ভয় তাদের মধ্যে গ্রাস করেছে যে হয়তো তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে বা তাদের হোল্ডিং ক্যাম্পে রাখা হতে পারে। তবে এই 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 সময় যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনো শুরু হয়নি। মূলত ভয়ের কারণেই তারা চলে যাচ্ছে, এবং যারা যাচ্ছে তারা কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন পেশাজীবী মানুষ। ফলে তাদের মধ্যে এই ডকুমেন্ট মেনটেন করা বা তাদের সচেতনতা, সেটা কিন্তু একটা অভাব ছিল। সেই অভাব থেকে কিন্তু তারা আজকে সীমান্তের দিকে ধাবিত হয়েছে। এর সঙ্গে সঙ্গে একটা জানেন যে দুই দেশের মধ্যে কিন্তু মানুষের অবৈধভাবে যাতায়াত একটা রয়েছেই। এই সময় যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল, তাদেরও একটা সীমান্তের যে হ্রাস সেটা তাদের রয়েছে। সব মিলে যদি আপনি দেখেন, বিজেপির তরফ থেকে আমি দেখছিলাম প্রচুর তৎপরতার ছবি সামনে আসছে, তারা সীমান্তে টহল বাড়াচ্ছে, কিন্তু বিজেপি কার্যত হেল্পলেস। এটা মেনে নিতে হবে, কারণ বিজেপির সীমান্তে তাদের কোনো কাঁটাতারের বেড়া নেই। তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে তাদের একদম সীমান্তে যারা প্রহরা যা দিচ্ছে সেই জওয়ানরা। সেদিকে ভারতের ক্ষেত্রে কিন্তু একটা সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে নদী অবস্টিকেল হিসেবে রয়েছে। ফলে ভারতের পক্ষে কিন্তু বেশ কিছুটা সহজ কাঁটাতারের থেকে তাদের সীমান্ত পার করে দেওয়াটা। অর্থাৎ বিএসএফ যদি মনে করে যে কাঁটাতারের সীমান্তটা টপকে দেবে, ফলে তারপরে তারা 0 পয়েন্টে গেল বা অন্য কোন দিকে গেল, সেটা বিএসএফ এর দায়বদ্ধতায় না। কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু তারা দায় বলতে যে তারা 0 পয়েন্টের পর থেকে যেহেতু পুরো একটা খোলা উন্মুক্ত ময়দান, সেই এলাকায় তাদের কিন্তু একটা দায় বর্তেছে। এবং এই হিসাবে যদি আপনি দেখেন, আজকেও আমাকে অনেকে বলছিলেন যে সীমান্তের কি পরিস্থিতি। সীমান্তের পরিস্থিতি এই যে একেবারে যেটা মালদা, মুর্শিদাবাদ, আমার তো চাঁপাইনবাবগঞ্জের যে প্রতিনিধি কিছুক্ষণ আগে লাইভ দিচ্ছিলেন দেখছিলাম, সব মিলিয়ে কিন্তু এইসব সীমান্ত নদিয়া, উত্তর চব্বিশ পরগনার বাদ দিয়ে প্রায় সব যে হোল্ডিং সেন্টারগুলো খোলা হয়েছিল, এবং সেখানে যাদের যাদের প্রথম দিন থেকে প্রাথমিকভাবে রাখা হয়েছিল যেসব বাংলাদেশি সন্দেহভাজনদের, তাদের প্রত্যেককে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ওই হাকিমপুর সীমান্তে তাও যদি বলি, প্রথম দিন থেকে আজকে প্রায় এক সপ্তাহে 1100 জন রেজিস্টার হয়েছিল। এখন মেরে কেটে 300 থেকে 350 জন তারা হোল্ডিং সেন্টারে রয়েছে। বাকি সবাই ইতিমধ্যে বাংলাদেশে চলে গেছে। হয়তো জোনা 50 জন তারা জিরো লাইনে আটকে পড়েছে, বাকি সবাই চলে গিয়েছে। এবং এদের ডেটা আদৌ বিএসএফ বিজেপির সাথে কতজনের শেয়ার করেছে সেটা যে আপনি বলুন, আচ্ছা, আপনি বলুন, আপনি বলুন, শেষ করুন। দেখুন, বিজেপি আদৌ বিএসএফ কতটুকু, বিএসএফ থেকে শুরু থেকে বলা হয়েছিল যে আমরা যাদের পাঠাবো তাদের ডেটা বিজিবির কাছে দেবো এবং অফিসিয়াল চ্যানেলে পাঠাবো, কারণ বিএসএফ চাইছে বা ভারত সরকার চাইছে যে পুশিনের বা পুশ ব্যাকের যে পদ্ধতি সেটা আইনগত প্রসিডিওরে করতে। আইনগত প্রসিডিওর বলছে সিএ অ্যাক্টের পর একেবারে মুসলিম সম্প্রদায় তারা ভারতের নাগরিকত্ব পাবে না। মুসলিম ছাড়া একেবারে ভারতের যত জাতি সম্প্রদায় রয়েছে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, প্রত্যেকে ভারতের নাগরিকত্ব পাবে। এবং সেই হিসাবে যারা বাংলাদেশি বলে নিজেদের ক্লেম করছে, এরকম বাংলাদেশিরা যারা হিন্দু তারা কিন্তু নাগরিকত্ব পাচ্ছে বা বাকিরা নাগরিকত্ব পাচ্ছে। যারা এই যে বলছে যে সীমান্তে যে হ্রাস, যে ভিড়টা জমা দিয়েছে, এটা কিন্তু প্রত্যেকে 100% মুসলিম একদম হ্রাস। এবং এই মুসলিম জনগণ তারা কিন্তু ফেরার জন্য যে চেষ্টা করাচ্ছে, তারা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা বলছেন যে বাংলাদেশি নিজেদের ক্লেম করছেন, তারা হয়তো 2 প্রজন্মের পুরনো বাংলাদেশি, হয়তো 2 প্রজন্ম আগে হয়তো তারা ভারতে এসেছে, শুধুমাত্র নথি মেনটেন করতে পারেনি। এবং ভারত সরকার এখানেই বলছে যে আমরা এটাকে সি অ্যাক্টের আওতায় যারা ভারতের নাগরিক নয় এবং যারা মুসলিম, যারা নাগরিকত্ব ক্লেম করতে পারবে না, সেক্ষেত্রে তাদের ফেরত দিতে চাইছি। এবং সেক্ষেত্রে এই শুভেন্দু অধিকারী আবার ঘোষণা দিয়েছেন যে সি অ্যাক্ট কার্যকর করা হলো। এখানে আগে হোল্ডিং সেন্টার ছিল না, ডিটেনশন সেন্টার ছিল না, সেগুলো আবার নতুন করে খোলা হচ্ছে, প্রথম থেকে খোলা হচ্ছে। এবং এখানে যারা ধরা পড়ছে তাদের জেলে খাইয়ে, জেলে পাঠিয়ে জেলের ভাত খরচা করতে চায় না, অর্থাৎ ভারতের জনগণের ট্যাক্সের টাকা তারা খরচা করতে চাইছে না। তারা বলছে হোল্ডিং সেন্টারে রাখো এবং সোজা পুশব্যাক করো। এক্ষেত্রে আমরা আসামের ক্ষেত্রে বারবার দেখেছি, আসামে একটা ভুল হয়েছিল, অনেক ক্ষেত্রে অনেক ভারতীয়কে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু হোল্ডিং সেন্টারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, একটা ধাপ তৈরি করা, মাঝখানে একটা 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 স্কুটিনি টাইপের রাখা, যেখানে তাদের বায়োমেট্রিক ডেটা কালেক্ট করা হচ্ছে এবং এই ধন্যবাদ। বায়োমেট্রিক ডেটা এবং তারা যে নথি তাদের মাধ্যমে দিতে পারছে, যে বাংলাদেশের পরিচয় হিসেবে যারা দিতে পারছে, যারা দিতে পারছে না, জি, সেই নথি বিজেপির কাছে দেওয়া। ধন্যবাদ সেইটা শুভজিৎ, কিন্তু ধন্যবাদ। মোটামুটি আপনার কাছ থেকে একটা বিস্তারিত তথ্য পাওয়া গেল। জনাব ফয়সাল মাহমুদ, আপনি শুনছিলেন, আপনি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন দিল্লিতে। আগে জনাব রুশ যেটি বলছিলেন যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করছে, এরই মধ্যে বর্তমান সরকার কিছু সম্ভাবনাময় উদ্যোগ নিয়েছে। এই সুসম্পর্কের জায়গাটা কিংবা আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে এই লেনদেনের জায়গাটা ভারত ভালোভাবে নিচ্ছে না বলে এক ধরনের বার্তা দিতে চাইছে পরোক্ষভাবে। আপনার কি মনে হয়? বাংলাদেশ সরকার কিন্তু বলেছে যে যদি কেউ অবৈধ থেকে থাকে ভারতে, সেটির একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করে সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই যদি ফেরত আনার সুযোগ থাকে সেটি হবে। যে প্রক্রিয়ায় করা হচ্ছে, এই প্রক্রিয়াটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে আমি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ফার্স্টে ক্লিয়ার করে নিই যে আমার কাছে মনে হয় যে ভারত সরকার
এই যে এই পুশ ইন বা ওদের সাইড থেকে যে পুশ ব্যাকের যে ঘটনাটা, এইটা বাংলাদেশকে ইরিটেট করার জন্য করছে বা এইটা আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে ওদের নিজস্ব ইন্টারনাল পলিটিক্স কিন্তু খুবই কমপ্লিকেটেড। ওদের বিজেপি, ওদের এই ওয়েস্ট বেঙ্গলে তারা এবার আসলো, তাদের কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন নরেন্দ্র মোদীর এই টোটাল শাসন আমল যেটা 2014 থেকে এখন কিন্তু বেসিক্যালি ইটস এ স্যাফরন ওয়েভ। মোটামুটি হিন্দি হার্টল্যান্ড থেকে শুরু করে জিনিসটা এই পাশে চলে আসছে। ওদের আগে যেটা বলা হতো যে মুসলমানরা হচ্ছে ওদের দেশে কিং মেকার, ওদের এখন সেই কিং মেকার পজিশন, মানে তারা মুসলমানরা হয়তো একটা ইলেকশনের গতিপথ চেঞ্জ করে দিতে পারতো না, কিন্তু তারা এসেনশিয়ালি রেজাল্টটাকে, মানে তাদের ভোটটা রেজাল্টটাকে পরিবর্তন করতে পারতো। এখন সেটার দরকার নাই। এখন ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর যে তার যে বেসিক্যালি যে হিন্দু ভোট যেটা, সেটাই যথেষ্ট। কারণ মুসলমানের ভোটগুলো স্প্লিট হয়ে গেছে এবং সেখানে আপনার ওয়েস্ট বেঙ্গলে যেটা ঘটছে সেটা হচ্ছে বেসিক্যালি আপনি শুভেন্দু অধিকারী যে তাদের নির্বাচনের আগে যে কথাবার্তাগুলা বা এখানে হেমন্ত বিশ্ব শর্মা আসামে যে কথাবার্তাগুলা, সেখানে তাদের কথাবার্তা শুনে তাদের এটা তো এই মানে আপনি আসামের ঘটনাটা দেখেন, তাদের এখানে ফার্স্টে এনআরসি করলো, তাদের এখানে সিএএ করলো, করে কিন্তু এই মুসলমানদেরকে কিন্তু বের করে দেওয়ার ব্যাপারটা এখানে আছে যে মুসলমানদের তাদের কিন্তু সমস্ত ধর্মে তাদের নাগরিকত্ব দিয়ে দিবে। তাদের ফার্স্টে এনআরসি জিনিসটাকে তাদের একটা রেজিস্টার করা হবে, রেজিস্টারের মধ্যে সমস্ত সিটিজেনের কাগজপত্র করা হবে আসামে। এই কাগজপত্র করার পরে যাদের এখানে মানে যারা এখানে জমা দিতে পারবে না, তাদের বংশ পরিচয়, জন্ম পরিচয়, তাদের এখানে যে তারা ছিল সেটা প্রমাণ করতে পারবে না, তাদের সবাইকে ন্যাচারালাইজ সিটিজেন করে ফেলা হবে এক্সেপ্ট মুসলিম। তার মানে কি হবে, যে মুসলমানরা তো এখানে ঢুকতে পারছে না, তারা তো এখানে এক ধরনের স্টেটলেস হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে সেটা করেনি। ওয়েস্ট বেঙ্গলে যেটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর, তাই না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ওদের অপোজিশন রাহুল গান্ধী বারবার, কারণ রাহুল কংগ্রেসে ভোট হচ্ছে তাদের মুসলিম ভোট যেটা। সো আমার পয়েন্ট হচ্ছে এখানে ইন্টারনাল পলিটিক্সটা এখানে ইন্ডিয়ার অনেক বড়। তাদের এখানে যেহেতু ওই মানে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় এসেছে এই রাজনীতির উপরে ভর করে, সেখানে তাদের এই 45 দিনের মধ্যে কিন্তু এই ধরনের কথাবার্তা ছিল, শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল। হ্যাঁ, এখন বাংলাদেশকে ইন্ডিয়া এটা মানে কূটনীতিকভাবে চাপে রাখছে কিনা, বাংলাদেশের কোনো আচরণকে পছন্দ হচ্ছে না দেখে তাদেরকে এই নতুন, কারণ পুশিনের ঘটনা তো নতুন না। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি দিল্লিতে সত্যি কথা যে আমাদের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট হেডেক ছিল এই পুশিন, যে গত বছর এবার একটু বেশি মাত্রায় ঘটছে বলে মনে নট হচ্ছে না নেসেসারিলি। আপনার? আপনার যখন গত বছরের মে মাস থেকে তো জিনিসটা শুরু হলো, আমাদের এই প্রসেসটা কি আসলে, যে আপনার ধরেন এই লোকগুলা এখানে ইন্ডিয়াতে আছে, এখন আপনি ইন্ডিয়াতে যদি একটা লোককে মনে হয় সেই লোকটা ফরেনার বা এলিয়েন, বা তাকে মনে হচ্ছে যে সে এখানকার নাগরিক না, সেক্ষেত্রে প্রথমে আপনি কি করতে পারেন, তাকে থানার মধ্যে নিয়ে যেতে পারেন। থানার মধ্যে নিয়ে গিয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে এখানকার নাগরিক না, তাদের আইনের মধ্যে সেটা আছে। তারপর যদি সে প্রমাণ করতে না, তাকে জেলে দেওয়া হয়। তারপর যদি মনে হয় সে বাংলাদেশি একজন, তাহলে আমাদের দিল্লিতে হাই কমিশন, গুয়াহাটি, ক্যালকাটাতে ডেপুটি হাই কমিশন, চেন্নাইতে ডেপুটি হাই কমিশন, গুয়াহাটিতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। তো মানে আমাদের 6টা যে টোটাল মিশন আছে সেখানে জানানো হয়, জিনিসটাকে জানানো হওয়ার পরে তখন সেখানে আমাদের যারা মানে আমাদের সাইড থেকেও তো তাদের ভেরিফিকেশন করে প্রুফ করতে হবে যে তারা বাংলাদেশি, তখন সেটা অফিসিয়াল চ্যানেলে আসে যে আমরা তাদেরকে নিব কিনা। তো ইন্ডিয়ানরা এই জিনিসটা, এটা ব্যাপারটা কি, এটার প্রসেসটা কঠিন কেন, কারণ তারা তো একটা লিস্ট 2800 সামথিং এর একটা লিস্ট তারা বলছে। এই লিস্টটা আমাদের কাছে আসলো, কিন্তু আমাদের তো ম্যান পাওয়ার অল্প। আমাদের যেমন দিল্লিতে কনসুলার সেকশনে মাত্র 2 জন অফিসার, স্টাফ সহ 4 জন, অন্যান্য জায়গায় সব মিলে বোধহয় টোটাল 9 জনের মতো সারা ইন্ডিয়াতে মিলে। দেখা যাচ্ছে যে আমরা অন্য উইং থেকে, ডিপ্লোম্যাটিক উইং বা অন্যান্য উইং থেকেও কিন্তু অফিসাররা গিয়ে অন্যান্যরা গিয়ে ভেরিফিকেশন প্রসেসে যোগ হচ্ছে। আমার খেয়াল আছে আমি দেখতাম যে লখনৌ, তারপর মুম্বাই, ইভেন গুজরাটে লোকজন আমাদের হাইকমিশন থেকে গিয়ে বা অন্যান্য জায়গা থেকে গিয়ে তাদের ভেরিফিকেশন প্রসেসে যাচ্ছে। বাট এতগুলা লোক, মানুষ অল্প, আর তারা তো ওই সাইডে তারা কোনো কাগজ দিতে পারে না। সো এটা তো কোনো ইন্টারন্যাশনাল ল এর মধ্যে পড়ে না, কারণ পুশব্যাক তো কোনো লিগাল টার্মস না, এটা তো লিগাল কোনো কিছু না। তারা এই সাইডে তারা পাঠাচ্ছে, তারা দেখেন আসলে কোনো আইন মেনে পাঠাচ্ছে না এখানে। তো আইন না মেনে, কারণ আমরা আমাদের, যেমন আপনি যদি খেয়াল করেন আমাদের কিন্তু ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে, আমি যদি ভুল না করে থাকি মোর দেন 800 মতো বোধহয় করা হয়েছে যাতে তারা দেশে ফিরতে পারে। তাদের মধ্যে বোধহয় 200, 250, 300 জনের কিছু মতো তাদের বোধহয় অলরেডি পেন্ডিং আছে আরও কিছু কাগজপত্রের জন্য। 600 জন বোধ, আমরা এক্স্যাক্টলি ডেটাগুলো খেয়াল নেই, বাট এরকম ইস্যু করা হয়েছে। আমার হোল পয়েন্ট হচ্ছে এখানে প্রসিডিউর যেটা, সেটা আমরা খুব ফুল কোঅপারেশন করছি, তারা জানাচ্ছে আমরা কোঅপারেশন করছি, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস। এই লেন্দি প্রসেসে মানে এই না যে সীমান্তের কিনারে গিয়ে তারা পুশিন করে দেবে। ফয়সাল মাহমুদ যেটি বলছিলেন, এটি কোনো মানে বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য নয়।
তাহলে এটি প্রশমন বা মিটিগেট করার জন্যও কি ইন্ডিয়া সরকারের কোনো উদ্যোগ আছে আপনি দেখছেন যে কারণ এটি তো দুই দেশের সম্পর্কে এক ধরনের প্রভাব ফেলছেই তো। মানে এটাকে আমি আবারও বলছি, এটা বাংলাদেশকে, ভারত বাংলাদেশের জন্মের পর থেকেই এটা হচ্ছে বাংলাদেশে, এটাকে বলা হয় আপনার প্রতিরক্ষার ভাষায় একটা ওদের টার্ম ছিল, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্রন্টায়ার পলিসি। মানে সীমান্তটাকে বাড়িয়ে দাও, প্রভাবটাকে বাড়িয়ে দাও। এটা আপনি যদি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সাল থেকেই দেখেন তারা বাংলাদেশের সাথে কি আচরণ করেছে, ফারাক আবাদ দিয়েছে, তো ওটা কি, ওটা কি আভ্যন্তরীণ ইস্যু? আছে ওদের আভ্যন্তরীণ পানি দরকার, তাই বলে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মানে পানি ছাড়া থাকবে? বাংলাদেশ শুষ্ক মৌসুমে মাত্র 15 ভাগ পানি পায় আপনার পদ্মা নদীর, তো এটা কি, এটা কি চাপ প্রয়োগের কৌশল না? আমরা যেমন তিস্তা প্রজেক্ট করতে যাব চীনের সাথে, চীনের সহযোগিতা নেব, সেটা নিয়ে ভারতের পত্রপত্রিকার মাথা ব্যথা, রাজনীতিবিদদের মাথা ব্যথা, এটা তো আমাদের ভূমির মধ্যে করব, আমরা তো ওদের ভূমিতে করছি না, তো মাথা ব্যথা, সেটা নিয়ে তাদের মাথা ব্যথা কেন থাকবে? তারপরে আপনি দেখেন যে এই যে উনি বলছিলেন যে এটা তো এখন না, গত বছর থেকেও হচ্ছে, এটা হচ্ছে মেইনলি শুরু করেছে 24 সালের 5ই আগস্টের পর থেকে। তার কারণ আমি তো বললাম যে তাদের এখানে তাদের পছন্দনীয় তাদের কাজ কারবার না হলে, তাদের সেই প্রভাবটা না থাকলেই তারা করে কি এই জিনিসগুলো শুরু করে দেয়। যখনই বাংলাদেশ, আমরা আমাদের ইতিহাস থেকে দেখেছি যে যখনই, যেমন ধরেন শেখ মুজিবুর রহমান যখন ওয়াইসি সম্মেলনে গেলেন আপনার 74 সালে পাকিস্তানে, তখনও এটা নিয়ে ভারতের মাথা ব্যথার কি কারণ ছিল? তৃতীয় একটা মুসলিম দেশ ওয়াইসি সম্মেলনে যেতেই পারে না, সেখানে যেতে দিবে না, সেটা কি, সেটা কি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার? আমরা সেটা তো না। এই আলোচনায় ফিরবো। আমরা কথা বলছি কেন এই পুশিন, এই প্রসঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নালের জনাব আবু রুস্ট এবং ফয়সাল মাহমুদ, সাবেক প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন দিল্লি। ফয়সাল মাহমুদ, বিরতির আগে আমরা যে আলোচনা করছিলাম যে কেন এই পুশিন করা হচ্ছে, যদিও আপনি এটি কি পুশিন বলছেন কিনা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আপনার কাছে যেটি জানতে চাই, পশ্চিমবঙ্গে যে সরকারের বদল হলো, সেটির সঙ্গে এই পুশিনের কোনো সম্পর্ক দেখেন? সেটার সাথে সম্পর্ক তো আছেই, কারণ শুভেন্দু অধিকারী, তাদের বিজেপির যে পলিটিশিয়ান, যে এককালে মমতার খুব ক্লোজ ছিল, ওনার টোটাল পলিটিক্যাল রেটোরিক বা ওনার ক্যাম্পেইনের রেটোরিক কিন্তু এই অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট দিয়ে, এবং এটাকে আসলে ফোমেন্ট করেছে আমাদের 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশের যে ট্রানজিশনাল পিরিয়ড, এই পিরিয়ডটাকে তো ইন্ডিয়া খুব ভালোভাবে দেখেনি। এটার তো মিসইনফরমেশন ডিসইনফরমেশন মিলে এমন অবস্থা, তাদের এখানে জেনুইনলি, আমি এটা যে তারা শুধুমাত্র যে রাগ করে বলতো তা না, আমি তাদের সাথে নর্মাল মানুষজন বিশ্বাস করতো বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, এবং সেটা প্রচণ্ডভাবে এই জিনিসটাকে একদম স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যে মিডিয়াগুলো, যেগুলো আপনারা বোধহয় আমাদের ওই সময় রিপাবলিক টিভি, আমরা লাইভ করছে তারা, তাই না, আমরা ওই সময় জিনিসটা একটা জোকে পরিণত হয়েছিল, রিপাবলিক টিভি বিভিন্ন প্রোগ্রাম বানানোর জিনিসপত্র, এবং সেটা দিল্লিতে যেত, অন্যান্য স্টেটে যেত, তারা মনে করতে যে বাংলাদেশে ভয়ঙ্কর অবস্থা। আমরা হাজার রকম এভিডেন্স দিয়ে, অনেক কিছু দিয়ে, রেগুলার বেসিসে আমাদের বিভিন্ন মিডিয়াতে, আমি নিজে পার্সোনালি অনেক জায়গায় মেইল পাঠাইতাম যে এই হচ্ছে অরিজিনাল ঘটনা, অরিজিনাল ভিডিওটা এটা রিবাং করা হচ্ছে, তারপরে বিশ্বাস করতো না। সো অবশ্যই হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। ওয়েস্ট বেঙ্গলে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা আরও অ্যাম্প্লিফাই করেছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বিজনেস কিন্তু আসলে বাংলাদেশিরা, আপনি জানেন যে ক্যালকাটা নিউ মার্কেটে যদি যান, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু, দোকানগুলো কিন্তু আসলে বাংলাদেশি কাস্টমারের উপর রিলাই করে, তারা বিজনেস পাচ্ছে না, এটা এক ধরনের অ্যাঙ্গার তৈরি করছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এমনি ইকোনমিক্যালি ভালো স্টেট না, 4th লার্জেস্ট স্টেট, কিন্তু তাদের ইকোনমি হচ্ছে 24th বোধহয় 31টার মধ্যে। সো বেসিক্যালি গরিব স্টেট এক কথায় বললে। তো তাদের এখানে তারা ইকোনমি তাদের ভালো না, তার এখানে আবার বাংলাদেশে বর্ডারিং স্টেট, তারা জেনুইনলি বিশ্বাস করছে বাংলাদেশে এই ঘটনা ঘটছে। সো এই কারণে ওই পার্টিকুলার কারণ এত অল্প সময় মমতার অজনপ্রিয়তা ছিল, বা তারা যেহেতু টানা 3 টার্ম ছিল, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, বাট শুভেন্দু অধিকারী এই পুরা জিনিসটাকেই অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট এবং অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্টকেই সে ইউজ করে সেই নির্বাচনে এসেছে। সো তার জন্য অবশ্যই সে আসার পরে সে কিন্তু বলেওছে যে অবৈধ বাংলাদেশি যারা এখানে আছে তাদেরকে আমি বের করে দিব, এবং সেটা তার ভোট ব্যাংক ওয়েস্ট বেঙ্গলের লোকের সাথে এটা রেজোনেটও করেছে। এখানে একটা প্রশ্ন একটু করা দরকার মনে হয়, শুভেন্দু অধিকারীর বাংলাদেশিদের ব্যাপারে যে বিরূপ মনোভাব সেটি দেখা যাচ্ছে। তো 5ই আগস্টের পরে অবৈধভাবে কিন্তু কলকাতায়, পশ্চিমবঙ্গে অনেকে ঢুকে পড়েছে, আওয়ামী লীগ এবং তাদের যারা লোকেরা, অনেকেই একটা বড় অংশ সেখানে আছে, তাদের ব্যাপারে কি সমান মনোভাব তিনি দেখান? সেটা বোধহয় না। মজার ব্যাপার হচ্ছে আপনাদের ওখানে ক্যালকাটা যে নিউ টাউন, এখানে একটা মজা করে একটা কথা বলেছিল ক্যালকাটার একজন, যে এখানে নাকি আপনি যদি যান একটু পরপর আপনি বাংলাদেশের ফর্মার মিনিস্টারদেরকে দেখার স্কোপ আছে আপনার এখানে, মানে ইউ বাম্প ইনটু মিনিস্টার্স একটা কথা বলছিল। তো তারা আওয়ামী লীগের ব্যাপারটাকে, যেটা রুশ ভাই বললো, যে তাদের তো আসলে ইন্ডিয়ার লম্বা সময় ধরেই তাদের একটা প্রেফার্ড গভর্নমেন্ট বাংলাদেশে ছিল,
সেই প্রেফার্ড গভর্নমেন্টের লোকজনরাই একটা অভ্যুত্থানের পরে তারা ওই দেশে চলে গিয়েছে। প্রেফার্ড লোকরা যদি তাদের ওখানে থাকে সেই ক্ষেত্রে মনে হয় না তাদের এরকম কোনো সমস্যা আছে। কারণ আপনি ইভেন শুভেন্দু অধিকারীর বিজয়ের পরে দেখবেন যে কিছু ফর্মার নেতা বা তারা এখনো মানে তাদের লোকজন তারা গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছে। So, আমার মনে হয় না জি। এটা তাদের ক্ষেত্রে তাদের কোনো প্রবলেম আছে। জি, আমরা আবু রুস্ত আপনার কাছে আসবো, তার আগে আমরা একটু লালমনিরহাট সীমান্তের খবরটা নিতে চাই। লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। বকুল, আপনি খুব ছোট করে বলবেন লালমনিরহাট সীমান্তে আজকে সারাদিনের পরিস্থিতি কি, কতজনকে পুশিন করানোর চেষ্টা করা হয়েছে? মাকসুদ নবী, এখন কিন্তু রাত অর্থাৎ আজকের তারিখ পরিবর্তন হয়ে গেল। গতকাল ভোর থেকে কিন্তু এই ঘটনা ঘটছিল। আমরা যতটুকু তথ্য পেয়েছি, লালমনিরহাটের পাটগ্রামের যে 65 বাড়ি সীমান্ত সেখান দিয়ে 10 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি হাতীবান্ধার ফকিরটারি সীমান্ত, সেখানে কিন্তু 11 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। এবং আদিতমারি উপজেলার দিঘলটারি এবং দুর্গাপুর ইউনিয়নের যে দুইটি স্পটে কিন্তু প্রায় 12 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। তবে সবশেষ যেটি তথ্য, যে এখন পর্যন্ত কিন্তু হাতীবান্ধা এবং আদিতমারি যারা ছিল তাদেরকে ইতিমধ্যে রাত 8:30টার দিকে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতীয় কর্তৃপক্ষরা তারা কিন্তু তাদেরকে ফেরত নিয়ে গিয়েছে, এরকম তথ্য পাচ্ছি। বিজিবিও কিন্তু 15 বিজিবি মিডিয়া সেলটি নিশ্চিত করেছে। কিন্তু পাটগ্রামের সীমান্তে এখনো যারা রয়েছে তারা কিন্তু সেই এলাকায় এখনো ঘোরাফেরা করছে, সর্বশেষ আমাদের কাছে যতটুকু তথ্য আছে। এবং বিজিবিও কিন্তু এই কোনো তথ্য দিতে পারেনি। তারা বলছেন যে পাটগ্রামের যারা আসলে ওখানে রয়েছেন, এই রাত গভীর হতে চললো, তারা কিন্তু সেখানে মানবতার জীবনযাপন করছেন। অনেকে তাদেরকে লুকিয়ে কিন্তু তাদের খাবার দাবার দেওয়ার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আমরা সারাদিন যেটা পরিস্থিতি দেখেছি, গ্রামবাসী যেটি বলছেন, তাদের ভাষ্য যে এই সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে, সীমান্তের কাঁটাতারে বেড়া নির্মাণ, পাশাপাশি আজকে পুশিনের ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু তারা আতঙ্কিত এবং তারা স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক তাদের কৃষিকাজ, গরু লালন পালন সীমান্ত এলাকায়, সেই কাজগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলছেন। আমাদের সাথে আজকে সারাদিন সীমান্তের অনেক লোকের কথা হয়েছে, তারা যেটি বলতেছিলেন যে প্রথম দিকে ভোরবেলা সেই যারা শূন্যরেখা এসেছিলেন তাদের সাথে কিন্তু তাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছে যে পশ্চিমবঙ্গের ওপারে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় তাদেরকে জড়ো করা হয়েছে, অনেক লোককে বিভিন্ন সময় তাদেরকে পুশিং করবার চেষ্টা, এটা তো ধাপে ধাপে আরো বাড়তে থাকতে পারে। এবং বাংলাদেশি সীমান্তবাসী যারা রয়েছেন তারা আবার বলছেন পাশাপাশি যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে, আমরা তথ্য পাচ্ছি যে 30 বছর 20 বছর থেকে ভারতে অবস্থান করেছেন, তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে ফেলেছেন এবং সেখানে কিন্তু বস্তি গড়ে একটা বংশ বুনিয়াদ গড়ে ফেলছেন। এবং আরেকটি কথা বলছেন সীমান্তবাসীরা যে তারা অনেকেই তো ভারতে বাই বর্ণ নাগরিকত্ব পাবার কথা, সেদিকে তাদেরকে পুশিং করে বা সীমান্তে ঠেলে দেওয়ার যে বিষয়টি, সেটিকেও তারা আসলে উৎকণ্ঠা হিসেবে দেখছেন। এবং সর্বশেষ বিজিবির যে আমরা কার্যক্রম দেখছি, তারা কিন্তু নজরদারি অব্যাহত রেখেছেন এবং গোয়েন্দা। ধন্যবাদ মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত জানাবার জন্য। আবু রুস্ত, যেটি আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সীমান্তে বিজিবি যে ধরনের ভূমিকা রাখছে সেটিকে এবং সরকারের যে কূটনৈতিক পদক্ষেপ এখন পর্যন্ত, এই দুটোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে? আমরা মানে গতকালকে, আজকে অবশ্য টাইম পরিবর্তন হয়ে গেছে, সেভাবে বলি যে পরশুদিন আমাদের বিজিবি 10টি পুশিনের চেষ্টা প্রতিহত করেছে, কালকে করেছে 9টি। এখন ঈদের ছুটি বা মানে আপনার বাতিল করে দিয়ে কিন্তু আমাদের বিজিবি সদস্যদেরকে, সৈনিকদেরকে, অফিসারদেরকে সীমান্তে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাদের জনগণ হয়তো এটা জানে না বা আমাদের মিডিয়া হয়তো ঠিক সেভাবে জানে না। তো এরা কিন্তু রাত দিন পরিশ্রম করছে সেখানে। এবং আজকে আরও খবর আছে, এটা আমাদের মিডিয়াতেও এসছে, যে ভারতের পুশিন ঠেকাতে সীমান্তে রাতভর বিজিবির পাশে আপনার পাহারায় থাকছে আমাদের স্থানীয় জনগণ। এই জিনিসটাও আসছে। তার মানে আমাদের স্থানীয় মানুষজন একসাথে মিলে একটা বিজিবির মতো একটি সংগঠনকে তারা সহায়তা করছে। এখন বিজিবি কতটুকু পারবে, প্রশ্নটা হচ্ছে কতটুকু পারবে। ভারতের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 4096 কিলোমিটার, আর মায়ানমারের সাথে সব আমাদের সীমানা হচ্ছে 271 কিলোমিটার, সব মিলে হচ্ছে 4367 কিলোমিটার বাংলাদেশের সীমানা। আমাদের বিজিবি আছে কত? 60,000-এর মতো। তার মধ্যে ধরেন 20,000 ঢাকা বা বিভিন্ন জেলা শহরে, বড় বড় শহরে থাকে এবং লজিস্টিক্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে। তাহলে আমাদের সীমান্ত এলাকায় থাকতে পারে কত? আমরা ধরে নিলাম গড়ে ধরেন মোটামুটি 40,000। তো 40,000 বাহিনী আমাদের এই এত বড় সীমান্ত, 4367 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে, আপনি জাস্ট চিন্তা করেন এতে কি হয়। প্রতি কিলোমিটারে আমরা মাত্র মানে এই ইয়েতে মানে 9 থেকে 10 জন আপনার বিজিবি হয়তো এরকমভাবে আমরা মানে রাখতে পারি বা মানে মোতায়েন করতে পারি।
তো এর মধ্যে তো দেখতে পারে টাইম শিফট হয়, তাদের ডিউটি আছে, বিভিন্ন বিষয় আছে, সব মিলে তাহলে আরও কমে যায় সংখ্যা। তো এত বড় সীমান্ত, এই যে কমপ্লেক্স যে সিচুয়েশনগুলো আসে সেগুলা সীমান্ত ব্যবস্থাপনার বিষয়। এখন সেখানে বাংলাদেশ রাষ্ট্রের সামর্থ্য আছে কতটুকু সেটাও দেখার বিষয়। যেমন আমাদের একজন রিপোর্টার বলছিলেন, হয়তো এটা না, ভারতীয় যে রিপোর্টার উনি বলছিলেন যে হ্যাঁ ওপাশে বিএসএফ এর কিন্তু পুরো আপনার কাঁটাতারের বেড়া আছে, তাদের সুন্দর আপনার রাস্তা মানে সড়ক আছে। আমি যখন দৈনিক পত্রিকা থেকেও রিপোর্ট করতে যেতাম আমি কিন্তু এগুলো ব্যক্তিগতভাবে দেখেছি, সেই পাটগ্রাম সীমান্তে আপনার বুড়ুগামারি সীমান্তে দেখেছি। বাংলাদেশের পাশে কিন্তু এগুলো ঠিকভাবে তৈরি করা হয়নি। আমাদের বিজিবিকে কিন্তু অনেক কষ্ট করে মুভ করতে হয়, এগুলো ঠেকিয়ে দেওয়া অনেক কষ্ট হয়। এবং আমাদের বিজিবির বিপরীতে আপনার বিএসএফ আছে 1.5 লাখের মতো। তার মানে এটা কি, প্রায় আপনার 3 গুণ আপনার বাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে আমাদের বাহিনীকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক পাশের দিক। এখন বাংলাদেশ এই জিনিসগুলো আমাদের সক্ষমতা গড়ে তুলতে পারবে কতদিনে সেটা বাংলাদেশ সরকারের ব্যাপার, আমাদের অর্থনৈতিক অবস্থার ব্যাপার। এবং আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে সরকারের রেসপন্সটা আপনি কিভাবে দেখছেন? পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে আমাদের সরকার এই পর্যন্ত কি করেছে, হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ একদম টু দি পয়েন্ট বা চাঁচাছোলাভাবে সে ধরনের কোনো কিছুই করেনি এখন পর্যন্ত। কিন্তু গতকালকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান উনি বলেছেন যে সীমান্তের ওপাশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। এ কথাটা কিন্তু ইঙ্গিতবহ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এর মধ্যে সীমান্ত বিভিন্ন ঘটনায় যে কাঁটাতারের যে মানে যে জিরো লাইনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার বিভিন্ন ঘটনা ঘটছিল, এগুলো নিয়ে কিন্তু উনি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সেগুলো কিন্তু আমাদের বিজিবি পালন করেছে এবং সেভাবে কাজ করেছে। কিন্তু আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্য দেখা যায় এই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে। বাংলাদেশের মানুষ বিজিবির সাথে 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 এগিয়ে আসে। এই যে লজিস্টিক্সের কথা বললো যে আপনার এই অসহায় মানুষগুলোকেও বাংলাদেশের এপাশ থেকে খাবার দাবার পাঠানো হচ্ছে। আপনি এই সমস্ত কিছু বাদ দেন, এই যে মানুষগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে, আপনি যে সীমান্তে যে রাখা হচ্ছে জিরো পয়েন্টে বা যেখানেই হোক, আপনি চিন্তা করতে পারেন এই দরিদ্র অসহায় মানুষগুলো তাদের মানে মানবিকতার কোনো বিষয়টি ভারত সরকার দেখছে না। এটা কিন্তু আন্তর্জাতিক আইনের বরখেলাপ, আপনার মানবাধিকারের বরখেলাপ। এখন বাংলাদেশ সরকারের হয়তো উচিত ছিল বা করতে পারতো যে রেড ক্রিসেন্ট, ইউএনএইচসিআর এই সমস্ত সংস্থাগুলোকে সীমান্ত এলাকায় আমরা নিয়ে যেতে পারতাম, এই জিনিসগুলোকে আমরা দেখাতে পারতাম যে এখানে কি ঘটছে তোমরা দেখো। অবশ্য জাতিসংঘ এবং বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু আপনার উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে সীমান্তের এই পুশিনের ঘটনাগুলো ঘটছে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যেই বিষয়টা মনে হয় পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে হয় না, যেটা উনিও বলেছেন, আপনার ভারতীয় রিপোর্টার কলকাতা থেকেও বলেছেন, যে এই যে মুসলমানদেরকে শুধু টার্গেট করা একটা সম্প্রদায়কে, ধর্মীয় সম্প্রদায়কে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, বৃহৎ গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। 80 বছরের উপরে তারা গণতন্ত্র চর্চা করছে, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু ওনারা এটা কি ধরনের আইন ওনারা যদি এই মানে হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য একটা জিনিস রাখেন, আবার মানে মুসলমানদের জন্য আরেকটা জিনিস রাখেন। আরেকটা কথা আমি বলার আগে আপনি বলে দিয়েছেন এর আগে, সেটা হচ্ছে যে 24 সালের আন্দোলনের পরে এই যে হাজার হাজার আওয়ামী লীগের লোকজন সেই দেশে যে পালিয়ে গেল, তাদের বেশিরভাগই মানবতা বিরোধী অপরাধের আপনার দুষ্ট, এবং তাদের ব্যাপারে বাংলাদেশে ওয়ারেন্ট আছে এবং বিচার হয়েছে অনেকের, বা বিচার চলছে। তাহলে ভারত সরকার তাদেরকে লালন পালন করছে কেন? তারা তো তাদেরকে আগে ফেরত দেওয়ার কথা। যদি তাদের নীতি নৈতিকতার মধ্যে থাকে, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থেকে আন্তর্জাতিক আইন তারা মেনে চলে, সেক্ষেত্রে হয়তো আমরা পদক্ষেপ দেখছি না। ফয়সাল মাহমুদ যেই প্রসঙ্গটি তিনি টানলেন, যে মানবিক পরিস্থিতি যেটি তৈরি হচ্ছে এখন শূন্য রেখায়, জিরো পয়েন্টে যে পুশ ইন করার চেষ্টা হচ্ছে, এখান থেকে বাধা দেওয়া হচ্ছে, যে মানুষগুলো মাঝখানে অবস্থান করছে। আপনি জানেন যে এখন প্রচণ্ড গরম, এল নিনোর প্রভাবে আবার হঠাৎ বৃষ্টিও হচ্ছে। এই যে মানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে, আন্তর্জাতিক সীমান্ত আইনও লঙ্ঘন করা হচ্ছে, এই মানবিক এটা যদি বিপর্যয়ের দিকে যায় বা এখন যে অবস্থায় আছে, এই দায়িত্বটা কে নেবে? দেখেন, এটা কিন্তু এক সেন্সে এক ধরনের কমিউনাল ক্লিনজিং। এটা আপনি যেভাবেই বলেন না কেন ইন্ডিয়ার সাইড থেকে, কারণ আপনি তাদেরকে ধরা কিন্তু মুশকিল। তারা বলবে যে তারা জিনিসটা প্রেসিডেন্স তৈরি করেছে, কারণ তারা আইন, তাদের টোটাল সিএএ যেটা, সেটার আগে কিন্তু তারা কি করলো, তাদের লজিকটা হচ্ছে যে তাদের আশেপাশে যে সমস্ত মুসলিম কান্ট্রি ইনক্লুডিং পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সেখানে ওই হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মের যারা আছে মাইনরিটি, তারাও এখানে রিপ্রেশনের শিকার। তাই তারা তাদের দেশে এই সিএ এর মাধ্যমে তাদেরকে ন্যাচারালাইজ সিটিজেন করে ফেলবে, মুসলমানদেরকে করবে না। এক্সক্লুডিং মুসলিমটা তারা রেখেছে, কারণ তাদের কাছে মনে হয়েছে যে মুসলমানরা ওই তাদের নেইবারিং কান্ট্রিগুলোতে কোনো রিপ্রেশনের মধ্যে নাই, তো তারা কিন্তু লিগালি তারা তাদের জায়গায় ঠিক আছে। এটা করে তারা কি করলো, তারা কিন্তু তাদের দ্য বিগেস্ট মাইনরিটি যেটা অলমোস্ট 20% পপুলেশন, তাদেরকে কিন্তু অলমোস্ট এক ধরনের কমিউনাল ক্লিনজিং এর দিকে ঠেলে দিল যদি চায়।
এখন আপনি বাংলাদেশের এই সীমান্তে যারা এসেছে ওই রিপোর্টাররা কিন্তু বলল সবই মুসলিম অলমোস্ট, কারণ এখানে হিন্দুদের বা অন্য ধর্মের আসার কোনো কারণ নাই। আর এখানে মুসলমানরা যে সমস্ত জেলাগুলো থেকে আসে, বললাম তো ওয়েস্ট বেঙ্গল স্টেটটা ইটসেলফ একটা পুয়ার স্টেট ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডে, তাদের নিজেদের বড় স্টেটের মধ্যে সবচেয়ে পুয়ার। সেখানে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র মানে দারিদ্রতা যে জেলাগুলো সেগুলো কিন্তু মুসলিমদের জেলা। আপনি মালদা, দক্ষিণ দিনাজপুর, তাদের এক্সাক্ট 3টা বা 4টা জেলা আছে, আমি নামগুলো মনে পড়ছে না। সেখান থেকে আপনি যদি দেখেন তাদের কিন্তু একদম গরিব লোকগুলো তারা এখানে আসছে। তো এখানে ইন্ডিয়া সত্যি কথা যে এটা তাদেরকে আপনি এক্স্যাক্টলি ওই যে মিয়ানমারকে যেরকম রোহিঙ্গা রিফিউজি বা এরকম তাদেরকে আপনি বলতে পারবেন, কারণ তারা জিনিসটা এক ধরনের পোগ্রোম, তাদের জেনোসাইড যাই বলে না, কারণ মানুষ মেরে টেরে একদম। কিন্তু এখানে ইন্ডিয়াকে আপনি কোনোভাবে ধরতে পারবেন না, কারণ তারা বলবে যে আমরা তো সব কিছু লিগাল, তারা এই ধরনের ইলিগাল, বা আমরা তো তাদেরকে ইভেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্স্যাক্টলি যে খুব যে প্রশাসনিকভাবে জিনিসটাকে করা হচ্ছে তা না। এমনই পরিবেশটা এমন তৈরি করা হয়েছে যে এখানে একদম প্রান্তিক পর্যায়ে মুসলিমরা তারা ভয় পাচ্ছে, কারণ তারা মনে তাদের কাছে তো কাগজপত্র কোত্থেকে থাকবে, এটা তো কাগজপত্র এভাবে নাই, কত আগের কথা। আর একেবারে আপনার এটা জিনিসটা হচ্ছে সবচেয়ে আসামে যেটা দেখা গিয়েছে, যে আসামে যেটা হচ্ছে যে সবচেয়ে দরিদ্র যারা, তাদের দেখা যায় যে তাদের কোনো কাগজপত্রের রেকর্ড থাকে না, কারণ এতদিনের পুরনো আপনি দারিদ্রতার সাথে কিন্তু রেকর্ড রাখার একটা সম্পর্ক আছে। সো তাদের আসামে কিন্তু তাদের তাদেরকে কোনো প্রকার আন্দোলনও হয় না, এতগুলা লোক তারা দেখা যাচ্ছে তারা সারাদিন লয়ারের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে তাদের দিন শেষ, তাদের লিগাল ফিস দিতে দিতে তাদের জমি টমা বেঁচে দিতে হচ্ছে আসামে যাদেরকে ওই এনআরসির আন্ডারে যাদেরকে বাদ দেওয়া হয়েছে। সো এখানে মানবেতর বা এই চিন্তা আসলে ইন্ডিয়াকে, কারণ রণধীর জয়সওয়াল কিন্তু বোধহয় পরশুদিন তাদের প্রেস কনফারেন্সে যেটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন, যে এই পুশিনের ঘটনায় সে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে এখানে তো আইনের ব্যত্যয় ঘটায় কোনো কিছু করা হচ্ছে না, অথচ এটা একটা ভুল, কারণ এখানে পুশ ইন বা পুশ ব্যাকের এই ইস্যুটাকে কোনো আইনের মধ্যে আসলে এভাবে ফালানো যায় না। কারণ আপনার যে কোনো দেশ, আপনি যদি মনে করেন আপনার দেশে কোনো ইলিগাল সিটিজেন আছে, তাহলে সেটা একটা ফর্মাল প্রসিডিউর আছে। আপনি মানলাম আপনি 1951-এর রিফিউজি কনভেনশন সিগনেটরি না, বা 67-এরটাও না, কিন্তু তারপরও কিন্তু একটা প্রসিডিউর মেনটেন করে আপনার অন্য দেশে লোক পাঠাতে হয়, যেটা আমি বললাম যে আমাদের হাইকমিশনগুলোতে ফার্স্টে জানাতে হয়, তারপর সেখানে বা অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনগুলোতে জানাতে হয়, সেখানে গিয়ে আমরা ভেরিফিকেশন প্রসেস করে কমপ্লিট করে আমরা আমাদের সেট থেকেও ভেরিফিকেশন করে তুমি আমার দেশের নাগরিক প্রমাণ কি, টোটাল জিনিসটা প্রমাণ করার পর তারপর জিনিসটা তখন ফেরত পাঠানো হয়। তো এইটা আসলে এইভাবে করা হচ্ছে না, এবং তাদের কাছ থেকে আমরা সেই হিউম্যানিটিটা আশাও করছি না, আমার কাছে মনে হয়। জি, জনাব রুস্ট, আপনি খেয়াল করবেন যে মিয়ানমারের যে সাবেক সেনা প্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট নবনির্বাচিত, তিনি সম্প্রতি ভারত সফর করেছেন। একদিকে মিয়ানমারের একটা বড় জনগোষ্ঠী আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, মাঝে মাঝে নতুন করে আসছে, অন্যদিকে এদিক থেকে পুশিন হচ্ছে। এই মিয়ানমারের প্রেসিডেন্টের এই ভারত সফর, মোদির সাথে সাক্ষাৎ, এটি কি কোনো দিক থেকে এমনভাবে বিশ্লেষণ করার সুযোগ আছে যে এটি মিয়ানমারকে খুশি করার জন্য এক ধরনের পদক্ষেপ হতে পারে? ভারত যদিও একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে সবসময় তারা মায়ানমারের যে সামরিক জান্তা যেটা, সেটাকে সবসময় তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদেরকে সমর্থন করেছে। এই যেমন রোহিঙ্গা ইস্যু যখন ঘটে, আপনার বাংলাদেশে এইভাবে ঠেলে দেওয়া হয়, জেনোসাইড হয় ওপাশে, তখন আপনার যদি খেয়াল থাকে যে জাতিসংঘে যে ভোটগুলো হয়েছে সেখানে বাংলাদেশের পক্ষে কিন্তু ভারত দাঁড়ায়নি, রাশিয়া দাঁড়ায়নি। এটা অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু মায়ানমারের পক্ষে দাঁড়িয়েছে। এবং মায়ানমারের সেনাবাহিনীকে এই আপনার কয়েকদিন আগেও, মানে মনে হয় মাস দেড়েক আগেও, সেখানে আপনার দুই দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে আপনার মহড়া অনুষ্ঠিত হয়েছে। মায়ানমারকে তারা সামরিক সহায়তা দেয়, মায়ানমারের এই সামরিক জান্তাকে সামরিক সহায়তা প্রদান করে। আপনার ধরেন বিশ্বের যারা গণতান্ত্রিক দেশগুলো আছে, যেমন ইউরোপ বা বলেন, আমেরিকা বলেন, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ, জাপান, এরা কিন্তু যেখানে গণহত্যা হয়, জেনোসাইড হয় বা মানবতা বিরোধী অপরাধ হয়, সেখানে কিন্তু সাধারণত সমরাস্ত্র সরবরাহ করে না বা সামরিক সহায়তা দেয় না। কিন্তু এরা কিন্তু সেইটা সবসময় দিয়ে এসছে মায়ানমারের সাথে। এবং এখানে আরেকটা ইকুয়েশন, আরেকটা জটিল, মায়ানমার চীনেরও একটা ঘনিষ্ঠ মিত্র, মানে সামরিক ক্ষেত্রে। মায়ানমারের সেনার সশস্ত্র বাহিনীর বেশিরভাগ অস্ত্রশস্ত্র হচ্ছে আপনার চীন এবং রাশিয়ার, ভারতের কিছু। তাহলে আপনি ইকুয়েশনটা কি দাঁড়ায়? ভারত রাশিয়ার প্রতিপক্ষ, এ ধরনের একটা আইডিয়া আছে, বা এটা সত্যি কথা। আবার এখানে মায়ানমার হচ্ছে চীনের খুব ঘনিষ্ঠ একটা মিত্র, স্ট্র্যাটেজিক মিত্র। তার কারণ তার যে গভীর সমুদ্র বন্দর, সেটা মায়ানমারের নিচে, মানে আরাকানের এদিকে তৈরি হচ্ছে। এখান থেকে আবার কুনমিং পর্যন্ত গ্যাস পাইপলাইন যেটা গিয়েছে, সেটা মানে মায়ানমার থেকে গিয়েছে চীনে। তাহলে এই ভারত কিন্তু আবার সেটাকে অফসেট করার চেষ্টা করে কিভাবে? এভাবে আরেকটা সম্পর্ক তৈরি করে। এখন সামরিক জান্তা বা একদলীয় যারা শাসন ব্যবস্থা কায়েম করে বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করে, তাদের অনেকগুলো দুর্বলতা থাকে, যেহেতু তারা আইসোলেটেড থাকে পৃথিবী থেকে, নিজের জনগণ থেকে আইসোলেটেড থাকে, বাস্তবতা থেকে আইসোলেটেড থাকে। তখন তারা হয় কি, বিভিন্ন রকমের এ ধরনের মিত্রদেরকে কাছে তারাও কিন্তু টেনে নেয়।
এটা মায়ানমারের সামরিক জান্তাও কিন্তু তা করছে। হ্যাঁ, যে তাদের এরকম কিন্তু তাদের কিন্তু পৃথিবীর মধ্যে তারা কিন্তু একটা অবরোধের মধ্যে আছে, মানে তাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারছে না। তাদের ব্যবসা কি আপনি বলবেন? ইয়াবা ব্যবসা। আপনি বিভিন্ন দেশে ইয়াবা পাচার করে, এটা একটা তাদের আয়ের বড় উৎস। কিন্তু মায়ানমারের 60% মতো এলাকা কিন্তু এখন মায়ানমার জান্তার নিয়ন্ত্রণে নেই। এটা কিন্তু আপনার এই যে স্বাধীনতাকামী বিভিন্ন গোষ্ঠী, যেমন ধরেন আরাকান আর্মি, চীন আর্মি, এ ধরনের বিভিন্ন ধরনের গোষ্ঠী কিন্তু দখল করে রেখেছে। এখানে ভারতের একটা উদ্বেগের বিষয় আছে। সেই উদ্বেগটা কি? যে বাংলাদেশের পাশে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে, যেটা এবছর যেটাকে বলা হচ্ছে ব্রেভ বার্মা অ্যাক্ট। 2030 সালের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য মার্কিন আইন পাশ হয়েছে। এখন এই আইনটা পাশ হওয়ার মানেটা কি? যে মায়ানমারে তারা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখতে চায়, মায়ানমারে মানবতা বিরোধী অপরাধগুলো দূর করতে চায়, মায়ানমারে একটি স্থিতিশীলতা আনতে চায়। কারণ দীর্ঘদিন ধরে মায়ানমার সামরিক শাসনের জাতাকলে পিষ্ট, এবং এই জিনিসগুলো সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়াস ভূমিকা রাখছে। এখন ভারতের অভিযোগ হচ্ছে যে এই যে আরাকান আর্মি বা অন্যান্য যে স্বাধীনতাকামী দলগুলো, যে এদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বা সহায়তা দিয়ে দাঁড় করিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। সুতরাং তাদের মণিপুর, মিজোরাম যে এই এলাকাগুলো আছে, এই এলাকাগুলো আপনি দেখবেন বাংলাদেশের উপরে, খাগড়াছড়ির উপরে, ওই জায়গায় তাদের বর্ডার আছে মায়ানমারের সাথে। ওখানে কিন্তু অবস্থা খুবই খারাপ। আপনি ওখানে বিচ্ছিন্নতাবাদীদের কথা বলেন বা স্বাধীনতাকামীদের কথা বলেন, এখানে কিন্তু প্রতিদিন গন্ডগোল হচ্ছে। ওদের সেনাবাহিনীর সাথে হচ্ছে, ওদের আপনার পুলিশের সাথে হচ্ছে, অন্যান্য বাহিনীর সাথে হচ্ছে। তারা এই একটা আতঙ্কের মধ্যে আছে যে এই রুট দিয়ে হয়তো অন্য কোনো কিছু একটা হতে পারে। বার্মা অ্যাক্ট নিয়ে কিন্তু ভারতও খুব দুশ্চিন্তায় আছে। বাংলাদেশের দুশ্চিন্তায় থাকার কথা ছিল, বাংলাদেশ এটাকে কগনিজেন্সে বেশি নেওয়ার কথা ছিল। হয়তো এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে, আমরা হয়তো জানি না, কিন্তু ভারত কিন্তু এটা বেশি নিয়েছে, এবং এই কারণে সম্পর্কটা তারা আরো বেশি জোরদার করছে মায়ানমারের সামরিক জান্তার সাথে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ফয়সাল মাহমুদ, ছোট করে যদি বলেন, আপনি দিল্লিতে সশরীরে থেকে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে, সেখানকার ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি হয়তো আপনি দেখেছেন, যে বাংলাদেশের সঙ্গে ভারতের অন্তর্বর্তী সরকারের সময়টায় এক ধরনের অম্ল সম্পর্ক গিয়েছে, এখন একটা গণতান্ত্রিক সরকার এসছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই যে পুশিনের ঘটনা, এটি তো দুই দেশের কূটনৈতিক সম্পর্কে একটা প্রভাব পড়বেই, বাংলাদেশকে আসলে ইন্ডিয়া কিভাবে ডিল করতে চাচ্ছে, তাদের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিটা কি মনে হয়েছে আপনার কাছে এই মুহূর্তে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা ছিল সেটা ওয়ার্কিং রিলেশনশিপ, সেটা আসলে কোনোভাবেই ওই যে ডিপ্লোম্যাটিক ভাষায় ওয়ার্ম রিলেশনশিপ ছিল না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ট্রেড কিন্তু কমেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইন্ডিয়ারই মেইন স্ট্রিম বিজনেস নিউজ পেপার, যেটা বিজনেস স্ট্যান্ডার্ড, এটা রিপোর্ট করেছিল যে 2024-এর সম্ভবত জুলাইতে রিপোর্টটা ছিল, জুলাইতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ট্রেডটা ছিল সেই তুলনায় 2025-এর জুলাইয়ের ট্রেডটা বেশি ছিল। আমি এটা বললাম যে ট্রেডের ক্ষেত্রে কিন্তু ওইভাবে ম্যাক্রো লেভেলে প্রভাবটা পড়েনি। হ্যাঁ, এটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল আমাদের সাথে। আমি যখন ছিলাম তখন আমার যে কাউন্টার পার্ট রান্ধি জয়সালের অফিস, যেটা সেখানে আমি দীর্ঘ 7-8 মাস চেষ্টা করে একটা অ্যাপয়েন্টমেন্ট পাইনি। সো সম্পর্ক ওইভাবে ভালো ছিল না। কিন্তু এই নির্বাচনের পরে কিন্তু আমার সাইড থেকে যেটা রিডিং ছিল, আপনি ইন্ডিয়ার পত্রপত্রিকা বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় যদি দেখেন, এখন আপনি আর্কাইভে প্রচুর পাবেন যে তাদের কিন্তু তাদের রিপোর্টিং, তাদের ভাষা সব দেখলে মনে হয়েছিল বিএনপি গভর্নমেন্টের সাথে তারা একটা ওয়ার্ম রিলেশনশিপেই আগ্রহী। ইভেন আপনার কয়দিন আগে আমি নিজে একটা জিনিস অবজার্ভ করে দেখলাম যে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু এই যে স্পিচ, যেটা স্বাধীনতার যে ঘোষণা, এটা কিন্তু ইন্ডিয়া এভাবে অ্যাকনোলেজ করেনি। এবার ইন্ডিয়ান হাই কমিশন দেখলাম স্টেটমেন্ট দিয়েছে। আমি জানি না আগে এরকম তারা এইভাবে বলেছে কিনা। আগে বলেছে একবার, সঞ্জীব রেড্ডি বলেছে। আচ্ছা, ওকে, রুশ ভাই ভালো বলতে পারবে, বাট আমার সাইডে আমি দেখি, আমার স্মৃতিতে ছিল না। সো আমার কাছে মনে হচ্ছে অনেকগুলো ইন্ডিকেটর তারা ভালো সম্পর্ক করতে চায়, এবং তাদের এখন পর্যন্ত তাদের যে টপ লেভেলে যে কথাবার্তাগুলো, তাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চে যে কথাবার্তাগুলো, সেগুলো কোনো কিছু ইন্ডিকেট করেনি যে কোনো খারাপ সম্পর্ক বা এটার বাদে অন্য কিছু তারা চায়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে ছিল, ভালো ছিল, কিন্তু পিপল টু পিপল সম্পর্ক কিন্তু খুবই খারাপ হয়েছিল। এখন পিপল টু পিপল, এখানে আবারও যদি সেই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক, কিন্তু পিপলের এখানে পালস হচ্ছে বর্ডার দিয়ে পুশ করছি, ভিসা খুলছি না, আমি জানি না এটা কি ধরনের মিক্স ম্যাচ। তবে এটুকু বলতে পারি যে এই পিপল টু পিপল সম্পর্ক গুড না করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ভালো করে কোনো লাভ নেই এখন। এটা হচ্ছে আমার রিডিং। যে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে 30 সেকেন্ডে যদি আপনি একটু বলেন, এই অবস্থায় করণীয় কি? সরকারের পাশাপাশি সিভিল সোসাইটি, বুদ্ধিভিত্তিক শ্রেণীর ভূমিকাটা কি হতে পারে পরিস্থিতি প্রশমন করার জন্য? খুব সংক্ষেপে 30 সেকেন্ডে। বাংলাদেশের পার ক্যাপিটা মাথাপিছু আয় হচ্ছে বর্তমানে $2,911, আর ভারতের আয় হচ্ছে $2,813।
আমাদের থেকে কম, তাহলে বাংলাদেশের মানুষ কেন ভারতে যাবে? ওয়েস্ট বেঙ্গলে আরো কম, ওয়েস্ট বেঙ্গল আরো দরিদ্র, 2100 কেন বোধহয়। ভারতে যাবে? এই প্রশ্নগুলো তো তোলা দরকার। আচ্ছা, এখন বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে আমাদের মিডিয়ার ক্ষেত্রে আসেন। আমি যেহেতু নিজে বর্ডার রিপোর্ট অনেক করেছি, আমি বলবো যে বাংলাদেশের মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মিডিয়া এখনো ঠিক সেভাবে ভূমিকাটা পালন করছে না। এবং আমাদের বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে আপনি ধরেন অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন রকমের শোরগোল তোলা হয়, ইস্যু তোলা হয়, এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠী থেকে, শুধু বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী না, আপনার রাজনৈতিক বিভিন্ন যে স্প্লিন্টার গোষ্ঠীগুলো আছে, উগ্রবাদী গোষ্ঠীগুলো আছে, এই সমস্ত থেকে বিভিন্ন রকমের মানে অদ্ভুত বিষয় সামনে নিয়ে আসা হয়। যেমন সম্প্রতি নিয়ে আসা হয়েছে যে হাদি যে হত্যাকারীরা ভারতে পালিয়ে গিয়েছে, বা সেখানে যে এরা নাকি বিজিবি এদেরকে নাকি পালিয়ে যেতে সহায়তা করছে, একটা গোষ্ঠী বলছে বাংলাদেশে, যেখানে আমাদের বিজিবি সীমান্ত রক্ষা করার এত বড় চেষ্টা করছে এবং মানুষজন সাথে আসছে, সেখানে এই প্রসঙ্গটা টেনে আনা কি ধরনের মানে আপনি উল্লুকিপনা আপনি বলেন? এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। বাংলাদেশটা তো আমাদের, এখানে আপনি এই যে আমরা যদি আমাদের বিজিবিকে বা আমাদের নিরাপত্তা সংগঠনগুলোকে সহায়তা না করি বা ফিড না করি, সাপ্লিমেন্ট না করি, তাহলে তো তারা সবাই একলা মিলে পারবে না। একটা ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। এবং বাংলাদেশে কিন্তু হাজার হাজার ভারতীয় চাকরি করছে, যাদের একটা বড় অংশ অবৈধ। বাংলাদেশ তো কাউকে সেই দেশে পুশিন করছে না। অনেক আলোচনার বিষয় ছিল, হয়তো পরবর্তী কোনো পর্বে আমরা আলোচনা করতে পারবো। আপনারা দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর চা, মুক্তকণ্ঠ। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন।